আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প ভৈরবপুরের জঙ্গলে। নাট্যরূপ নির্মাণ করেছেন দিশানি। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিকের গল্প ভৈরবপুরের জঙ্গলে। জঙ্গলের ভেতর থেকেই বারবার শব্দটা ভেসে আসছিল, যেন একটা অদ্ভুত গোঙানির মতো শব্দ। কেউ যেন দু হাতে নিজের মুখটা চেপে ধরে গোঙাচ্ছে। হরিপাল শব্দটা শুনেই কেমন যেন ভয় পেয়েছিল, যদিও ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই শীতের রাতে চারপাশে অন্ধকারের সঙ্গে সঙ্গে কুয়াশাও জড়িয়ে রয়েছে। হরিপাল ছাড়া এই গ্রামে আর কেউ যে এত রাতে বাইরে নেই সেই কথা খুব ভালোভাবেই জানে সবাই। হরিপাল মনে মনে ভাবল, রাতের বেলা তো জঙ্গলের ভেতরে মাঝে মাঝে শিয়াল ঢোকে। শিয়াল এলো নাকি? কিন্তু শিয়াল এমন শব্দ করবে কেন? হাড়ির ভেতরে মুখ ঢুকিয়ে শব্দ করলে এমন মনে হয়। হরিপালের সেটাই মনে হচ্ছিল, ওটা শিয়ালের ডাক ছাড়া অন্য কিছু হতে পারে না। আর তারপরেই জঙ্গলের দিক থেকে একটা খসখস শব্দ শুনে সে আরেকটু এগিয়ে গেল সামনের দিকে। জঙ্গলের শেষের দিকে সারি দিয়ে রয়েছে খেজুর গাছ। রাতের দিকে খেজুরের রস খাওয়ার জন্য হরিপাল বেরিয়েছে। একটু পরে ভোর হলেই তখন আর কিছুই হবে না, তখন ওইদিকে লোকজন চলে আসবে। তারপর খেজুরের রস পাড়ার জন্য লোকেরা তাড়াতাড়ি চলে আসবে। হরিপাল মাঝে মাঝে এমন করে, অনেক রাতের দিকে গিয়ে যেটুকু রস জমে সেটুকু খেয়ে বাকিটুকু রেখে হাঁড়িটা ঝুলিয়ে দেয়। কিন্তু আজ এই পথটার কাছে পা দিতেই বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। লাভ নেই, রস খেয়ে বাড়িতেই ফিরে যাই। বলা যায় নে আবার কি থেকে কি হবে। হরিপাল ফিরে যাবে বলে ঘুরল। তার বুকের ভেতরটা কেমন যেন ছমছম করছে। চারপাশে আঁধারের মধ্যে কুয়াশা ভেদ করে যেটুকু দেখা যায় তাতে কোথাও যেন কিচ্ছু নেই। চারপাশটায় যেন চারটে কালো অন্ধকারের পাঁচিল গড়ে উঠেছে। এই পাঁচিলের মধ্যে সাদা ফ্যাকাশে কুয়াশা জড়িয়ে হ্যারিকেনের আলোয় এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। হরিপাল ঘুরেছিল আর ঠিক তখনই জঙ্গলের দিক থেকে সেই খসখসে শব্দটা যেন বেড়ে উঠল। আর সামনে তাকিয়ে হরিপাল যেটা দেখতে পেল তাতে তার বুকের ভেতরের রক্ত মুহূর্তের মধ্যে যেন বরফের মতো জমে ঠান্ডা হয়ে গেল। জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা মাথা। সেই মাথার এক পাশ থেকে রক্ত মাংস সবকিছু ঝরে ঝরে পড়ছে। দলা দলা সেই রক্ত মাংসগুলো মুখের এক পাশ থেকে। অর্ধেকটা নেই, চোখ দুটো ভালোভাবে দেখা যাচ্ছে না, একটা চোখই দেখা যাচ্ছে। যে মাথাটা হরিপাল দেখতে পেয়েছিল সেটা মেয়ের নাকি ছেলের বোঝার মতো ক্ষমতা তার ছিল না। মাথাটা শুধু একবার বাইরে বেরিয়ে এসে কিছু যেন বলার চেষ্টা করলো, ঠিক তখনই একটা লম্বা কালো হাত এগিয়ে এসে সেই মাথাটার আর একটা চোখের ভেতর ঢুকে গেল। হরিপাল স্পষ্ট দেখতে পেল কালো কুচকুচে হাতের লম্বা লম্বা নখগুলোর মধ্যে একটা নখ মাথার ভেতর ঢুকে একটা হ্যাঁচকা টান দিয়ে ঘাটটাকে ঘুরিয়ে দিয়েছে পিছন দিকে। খানিকটা রক্ত যেন ছিটকে এসে পড়লো জঙ্গলের বাইরের দিকে। হরিপালের পেটের ভিতরটা কেমন যেন গুলিয়ে এলো আর গোটা শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। একটা তীব্র চিৎকার করে সে হারিকেনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই কুয়াশা ঘেরা অন্ধকারের মধ্যে ছুটতে লাগলো। বেশ খানিকটা ছুটে এসে হরিপাল হাঁপাচ্ছিল। বোকার মতো হারিকেনটা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য সে এখন একটু আফসোস করছিল। এই অন্ধকারের মধ্যে সে বাড়ি যদিও বা ফিরতে পারে, কিন্তু আলোটা থাকলে এখন তার একটু সুবিধাই হতো। একে তো কুয়াশা, তার উপরে চাঁদের আলো বড়ই অল্প। যেটুকু দেখা যাচ্ছিল এখন সেটুকু আর দেখা যাচ্ছে না। হরিপাল হাঁটতে হাঁটতে ভাবল,
আমি যা দেখলুম, জঙ্গলের মধ্যে কার মাথা হতে পারে? আর ওই হাতটা এমন কালো, কোনো পশুর হাত। তাহলে কি জঙ্গলের মধ্যে সত্যি কিছু আছে? হরিপালের অবাক হওয়ার আরো একটা কারণ ছিল। জঙ্গলটা গ্রামের শেষের দিকে। এই জঙ্গলের ভেতরে আজ পর্যন্ত তেমন কিছু আছে বলে হরিপাল কেন, গ্রামের কেউ কখনো শোনেনি। কতবার সন্ধ্যের দিকে, রাতের দিকে তারা এই জঙ্গলের ভেতরে আমবাগানে ছোটবেলা থেকেই কতবার আম কুড়িয়ে এসেছে। এখনো গ্রামের ছেলেপিলেরা আসে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এমন ব্যাপার, হরিপাল বুঝতে পারল যে গোঙানির মতো শব্দটা ওইখান থেকে আসছিল। কিন্তু ওগুলো কারা? এমন ভাবে মাথার এক পাশটা রক্ত মাংস বেরিয়ে গেছে, আর আর দেখতে পাওয়া মাথাটাই বা কার? আর সেই মাথাটাকে যেটা নিয়ে গেল, সেই হাতটাই বা কার? হরিপাল যত ভাবতে লাগলো, তত যেন এই শীতের রাতেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে লাগলো। আর ঠিক তখনই হরিপাল শুনতে পেল জঙ্গলের সেই দিকটা থেকে ভেসে আসছে একটা তীব্র গলার চিৎকার। কেউ যেন অট্টহাসি করে উঠেছে। হরিপাল আর পারল না, অন্ধকারের মধ্যে এক ছুট লাগালো তার বাড়ির দিকে। ছোটাছুটি করেই গোটা জীবনটা কেটে গেছে। আজ এই গ্রামে, কাল ওই গ্রামে, আজ এই সাধুর খোঁজ পেয়ে এইখানে, কাল ওই সাধুর জন্যে ওইখানে। এসব তো হামেশাই হয়েছে। তারপরে অন্তঃসাধনা শেখার কিংবা কোনো প্রক্রিয়ার ব্যাপারে ভালোভাবে জানার জন্য কোনো সাধুর পিছু নেওয়া। কতবার এমন হয়েছে, কোনো সাধুর পিছনে বেশ অনেক সময় থাকার পরে মাঝখানে বুঝতে পেরেছি এর কাছ থেকে শেখার মতো কিছু নেই। তবে তাতে কিন্তু ভালো হয়েছে, অনেক কিছু বুঝতে পেরেছি। আরো বুঝতে পেরেছি যে বিভিন্ন সাধুরা বিভিন্ন রকম হয়। কারো মন জলের মতো সরল, কারো আবার পাথরের মতো শক্ত, কারোর বুকের ভেতরে যেন একটা গোটা পৃথিবী বাস করে, কারো মনের ভেতর থকথকে কালো অন্ধকার। কিছু সাধুর বাসে বসে কিছুক্ষণ তার কথা শুনলে মনে হয় এই পৃথিবী বড় সুন্দর। আবার কারো মুখের ভাষা শুনলে মনে হবে সেই সাধুকে যেন আর কখনো নিজের চোখের সামনে দেখা না যায়। আসলে মানুষ তো আলাদা, সবাই তো আর এক নয়। তাহলে তো গোটা পৃথিবীতে এমনটা হতো না। এই যে যুদ্ধ, তাহলে কবেই থেমে যেত। যুদ্ধ থামবে কিনা, কবে থামবে সে বিষয়ে আমাদের জানা নেই। তবে যুদ্ধের জন্য আমাদের একটা সমস্যা যে হচ্ছে সে কথা সত্যিই জানা। তবে এসব বিষয়ে আলোচনা করার জন্য আজ রবিবারের সকালটায় তারানাথ তান্ত্রিকের কাছে আসা নয়। টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাইরে। শীতের সকালে এমন আকাশ ছোঁয়া জল ভেজা কুয়াশার মতো টিপটিপ বৃষ্টিতে ঠান্ডাটা আরো বেড়ে উঠেছিল। আমরা ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে তারানাথের ঘরের বিছানার উপর গুছিয়ে বসেছিলাম। সিগারেটটায় একটা লম্বা টান দিয়ে এবার তারানাথ বলল, তোমরা যেমনটা ভাবো আমার জীবন কিন্তু তেমন ছিল না। কোনো পথে সহজ নয়। এই যে তোমরা সংসার জীবনে রয়েছো, অফিস করছো, আমাদের জীবন যে সহজ সে কথা আমি বলছি। অথচ এই যে আমি যখন গ্রামের পথে পথে ঘুরতাম আর তন্ত্রমন্ত্র সাধনা করতাম কিংবা সাধু সঙ্গ করতাম, তখনও আমার জীবন সহজ ছিল না। আসলে দূর থেকে সব কিছুই সহজ বলেই মনে হয়। আচ্ছা, আপনি তো বলছেন মানে আপনি অনেক জায়গায় ঘুরেছেন, এমন এমন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যা কখনোই আমরা হয়তো ভাবতেও পারবো না। এমন কখনো হয়েছে যে অদ্ভুত কোনো একটা ব্যাপার ঘটে গেছে, মানে যেমনটা হওয়ার নয়, কিন্তু সামান্য একটা ব্যাপারের জন্য আপনি
একটা বড় বিপদ থেকে, কিংবা আপনি অন্য কাউকে বিপদ থেকে রক্ষা করতে পেরেছেন? মানে আমি বলতে চাইছি, অনেক সময় ছোটখাটো কিছু একটা কারণের জন্য বড় কিছু থেকে মানুষ বেঁচে যায়, সেই রকম কিছু। এমন তো অনেকবার হয়েছে। কোনো একজনের সামান্য সাহসের জন্য একটা গোটা গ্রাম কিংবা অনেক মানুষের জীবন বেঁচে গেছে। আবার এমনও হয়েছে কোনো একজন মানুষের সামান্য ভুলের জন্য অনেক মানুষের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এমন ঘটনা আমি নিজের চোখে দেখেছি, তেমন অনেকের মুখে শুনিয়েওছি। আসলে আমাদের জীবন কিন্তু অনিশ্চিত, কখন যে কি হয়ে যায় তা বলা যায় না। ওই যে ওপরে যে বসে আছে, সেই যা লিখে রেখেছে তা তো হবেই। তার কাজ তাকে করতে দিন না ঠাকুর মশাই, আপনি আপনার কাজ করুন। আপনি আমাদের গল্প বলুন না। এই যে বললেন কোনো একজনের ভুলের জন্য কিংবা সাহসের জন্য গোটা গ্রাম বেঁচে যেতে পারে কিংবা ধ্বংস হয়ে যেতে পারে, তেমন একটা গল্প বলুন। কিশোরীর কথা তারানাথের পছন্দ হলো না। কিছুক্ষণ চুপ করে থেকে জানলার পাল্লাটা সামান্য খুলে বাইরের দিকে একবার তাকিয়ে দেখল তারানাথ। সেই ফাঁকে ঠান্ডা বাতাস হু হু করে ভিতরে এসে ঢুকল। আমরা কিছু বলতে যাব, তার আগেই অবশ্য জানলাটা সে বন্ধ করে দিল। তারপরে বলল, যে গল্প তোমাদের বলতে চলেছি তা অনেক বছর আগে, ঠিক কত সময়ের সে কথা আমার ভালোভাবে মনে পড়ে না। তবে ওই মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ হওয়ার আগের কথা। একবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম ভৈরবপুর বলে একটা গ্রামের কাছে। ভৈরবপুরই মনে পড়ছে নামটা। গ্রামের কাছে একটা ছোট দিঘির কাছে গাছতলায় দুপুর রোদের সময় বসে আছি। তখন শীতের সময়। দুপুরবেলা গ্রামের পথে রোদ আর ঠান্ডার সনসনে হাওয়ার মাঝে বেশ ভালোই লাগছে। আগের দিন এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম রাতের বেলা। ওই গৃহস্থদের বাড়ি পেট পুড়ে খেয়েছি। সকাল হতেই তার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। হাঁটতে হাঁটতে ওই দুপুর নাগাদ ভৈরবপুরের কাছে গিয়ে পড়েছি। সেখানেই ছিলাম বিকেল পর্যন্ত। বিকেলের দিকে দিঘির পাড় থেকে উঠে চলে আসব, এমন সময় দেখি ছোট ফাঁকা মাঠের মতো জায়গাটা পেরিয়ে গ্রামের রাস্তার দিক থেকে কে যেন হাঁটতে হাঁটতে আমার দিকেই আসছে। সে আমায় দেখেনি, তবে আমি তাকে দেখেছিলাম। উনি উনি কি যেন বিড় করছে, আর কি যেন ভাবছে। সে এত গভীরভাবে সে ভাবছে যে তার সামনে যে সোজাসুজি ভাবে আমি হেঁটে চলেছি সেদিকে তার একদমই খেয়ালই নেই। সে আস্তে আস্তে বলছে, না 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 না, কাউকে বলা যাবে না, কেউ বিশ্বাস করবে না। কে বিশ্বাস করবে আমায়? আমায় 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 পাগল ভাববে। হ্যাঁ, এলোমেলো ভাবে সে কি সমস্ত কথা যেন বলে চলেছে। তবে তার মধ্যে বুঝতে পেরেছিলাম সে এমন একটা কিছু দেখেছে যেটা সে কাউকে বলতে পারছে না। কেউ তার কথা বিশ্বাস করবে না, অথচ সে সবাইকে বলতে চায়। সে ভীষণ ভয় পেয়েছে। আমার একদম কাছাকাছি চলে এসেছে এমন সময় তার সম্বিত ফিরল। সে মুখটা তুলে আমার দিকে তাকাল। আমি বললাম, কি হয়েছে? কি দেখেছো তুমি? আমি যা দেখেছি তা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না সাধু বাবা। ওই জঙ্গলে, ওই ওই গ্রামের বাইরে, ওই জঙ্গলের মধ্যে ওইখানে কিছু একটা আছে। কিছু একটা আছে ওখানে। ওই যে ওই যে ওই যে ওই যে তার কথায় অবাক হলাম। কথাগুলো বলার সময়
তার দু চোখে যেটা ফুটে উঠেছিল সেটা ভয় ছাড়া অন্য কিছু হতে পারে না। বললাম, কিন্তু জঙ্গলের মধ্যে কি আছে? আর কোন জঙ্গলের কথা বলছো তুমি? শেষের দিকে, মানে ওই দিকটায়? অর্থাৎ আমি যে দিক থেকে গ্রামে ঢুকেছি সেই দিক থেকে নয়, অন্য দিকে। সে হাত তুলে এদিকেই দেখাল, তারপর বলল, আমার কথা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। গ্রামের জঙ্গলে কখনো কিছু ছিল না, তাহলে হঠাৎ করে সেখানে এগুলো আমি দেখলুম কি করে? তুমি কি দেখেছো সেটা আমায় খুলে বলতে পারো, তোমার চিন্তা নেই, আমি তোমায় পাগল মনে করব না। তাছাড়া আমি আমার জীবনে এমন অনেক অদ্ভুত কিছু দেখেছি যে কথা অন্য কাউকে বললে তারা হয়তো আমাকেই পাগল ঠাওরাবে। সে যেন একটু সাহস পেল। তাছাড়া আমার পরনে সাধুর পোশাক। একটা ব্যাপার খেয়াল করে দেখেছি, অনেক সময় পোশাক দেখে অনেকেই আমার উপর ভরসা করতে পারে, সাহস পায়। জানতে পারলাম তার নাম হরিপাল বিশ্বাস। সে আমায় নিয়ে গেল তার বাড়িতে, ওই গ্রামেই তার বাস। ততক্ষণে দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। আগেই বলেছি শীতকাল, শীতকালে বিকেল হওয়া মানে একেবারে রাত হয়ে যাওয়া। তাই মনে মনে ঠিক করলাম, যদি ব্যাপার তেমন কিছু না হয় তাহলে কাল সকালে না হয় এই গ্রাম থেকে চলে যাব, রাতের বেলাটা এখানেই কাটিয়ে যাই। তাই ঠিক করে হরিপালের সঙ্গে বেরিয়ে তার বাড়িতে গিয়ে ঢুকলাম। হরিপাল একা মানুষ। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর সে একা একাই এতদিন পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রেখেছে। গ্রামের সামান্য জমি জমা রয়েছে, ভাগ চাষ করে তার একমাত্র পেট কোনো রকমে চলে যায়। শীতের রাতে তার বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে আমরা বেশ গরম হলাম। তারপর কথায় কথায় হরিপাল বলল, আচ্ছা সাধু বাবা, মরা মানুষ কখনো জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে পারে? অন্য কাউকে তুমি প্রশ্ন করলে হয়তো সে তোমার উত্তর দিতে পারতো না, কিন্তু আমি বলবো হতে পারে। মাঝে মাঝে মৃত শরীরে আত্মা ভর করে, আর সেই আত্মা ভর করলে তখন মৃতদেহ জীবন্ত হয়ে উঠতে পারে, তবে সেটা কিছু সময়ের জন্য। তাছাড়া অনেক কিছু নির্ভর করে, বুঝলে। কিন্তু তুমি কি দেখেছ? জীবন্ত মৃতদেহ? হরিপাল আমার মুখের দিকে তাকিয়ে চমকে উঠল। সামনে জ্বলতে থাকা ঘনঘনে আগুনে আমরা দুজন হাত পা সেঁকে নিচ্ছি। বাড়ির চারপাশটা অন্ধকার, যেদিকে তাকাই সেই দিকেই কুয়াশা জমতে শুরু করেছে একটু একটু করে। হরিপাল কাঁপা কাঁপা ফ্যাকাশে গলায় বললে, কাল রাতে সাধু বাবা, কাল রাতে আমি দেখেছি ওই জঙ্গলের ভেতর থেকে একটা মাথা বেরিয়ে এসেছিল। সেই মাথাটার এক পাশে চোখটা নেই, রক্ত মাংস যেন গলে গলে পড়ছে। তার মাথার কঙ্কালটা এক পাশ থেকে দেখা যাচ্ছে, আর মুখের এই এই যে চোখের নিচের এই এই এখানে এখানে এই হাড়টা পর্যন্ত দেখা যায়। তারপরে আরো একটা ভয়ঙ্কর ব্যাপার দেখতে পেলাম, একটা কালো কুচকুচে হাত, সেই হাতে লম্বা লম্বা নখ। সেই হাতটা মাথাটা কেটে নিয়ে একেবারে চলে গেল জঙ্গলের ভেতরে। কিন্তু রাতের বেলা অন্ধকার আর কুয়াশার মধ্যে তুমি যে সত্যি সত্যি এমন একটা ব্যাপার দেখেছিলে, সেটা কি বিশ্বাস করা যায়? আমি ভুল দেখি। হ্যারিকেন ছিল আমার কাছে, হ্যারিকেনের আলোয় আমি স্পষ্টভাবে দেখতে পেয়েছি। আরও একটা কথা আমার মনে হয়েছিল, ওই জঙ্গলে কেউ আছে, কেউ আছে ওই জঙ্গলে, কিন্তু সেটা কে আমি জানি না। কিন্তু বাড়ি চলে আসার আগে একটা হাসির শব্দ আমি জঙ্গল থেকে শুনতে পেয়েছিলাম। হরিপাল যে মিথ্যে কথা বলছিল না তার প্রমাণ কিন্তু পাওয়া গেল পরদিন সকালে। ওই দিন যখন হরিপালকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলে ঠিক যেখানে সে এমন ব্যাপার দেখেছে
সেইখানে যাই। ওইখানে খোঁজ করতে গিয়ে দেখতে পেলাম জঙ্গলের ডালপালার মধ্যে খানিকটা রক্ত লেগে রয়েছে। রক্ত দেখেও কোনো কিছু বোঝা যায় না এটা কোনো বন্য প্রাণী বা অন্য কিছুরও হতে পারে। ঠিক করলাম হরিপালকে নিয়ে জঙ্গলে ঢুকে দেখব। হরিপাল প্রথমে কিছুতেই ঢুকতে রাজি হলো না, কিন্তু একের দিনের বেলা, তাই আমি ওকে সাহস দিলাম। বুঝতে পারলাম জঙ্গলটা বেশ বড়। সামনের দিকে একটা আমবাগান মতো থাকলেও তারপরে একটা ছোট ডোবা। সেই ডোবা পেরিয়ে জঙ্গল বেশ ঘন হয়েছে। জঙ্গলে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। এমন যেন মনে হচ্ছিল গ্রামের পথ পেরিয়ে জঙ্গলের ভেতরে ঢোকার পরে দুই পরিবেশের মধ্যে সামান্য একটা পার্থক্য হয়ে গেছে। জঙ্গলের বাতাসটা ভারী, এমন ভারী বাতাস অশুভ শক্তির সান্নিধ্য ছাড়া তো হতে পারে না। হরিপালকে কিছু বললাম না। হরিপাল সামনাসামনি এগিয়ে চলেছিল, জঙ্গলের ব্যাপারে এটা ওটা বলছিল, কিন্তু তার কথার মধ্যে বারবার একটা কথাই ফিরে আসছিল। ছোট থেকে বড় হয়েছি এই গ্রামে, কিন্তু ওই জঙ্গলে যে এমন কিছু আছে সে কথা তো আগে কোনোদিনও জানিনি। হতে পারে ওই জঙ্গলের মধ্যে নতুন কিছু একটা এসেছে। হরিপাল অবাক হল, তারপর কি যেন একটা ভেবে নিয়ে বলল, হ্যাঁ কি জানি, হবে হয়তো। জঙ্গল তো বলা যায় না, অনেক বড় জঙ্গল, কোথা থেকে কে এসেছে এসব কি আর বোঝা যায়? জঙ্গলে বেশ খানিকটা অংশ আমরা ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু তারপরে একটা জায়গায় একটা গাছের ডালের দিকে তাকাতে হরিপাল কেমন যেন ভয়ে চমকে উঠল। সাধু বাবা, সাধু বাবা, ওইখানে ওটা কি? হরিপালের কথা শুনে জঙ্গলের সেই গাছটার দিকে তাকাতেই চমকে উঠলাম। একটা গাছের উঁচু ডালের কাছে যেটা ঝুলছে সেটা একটা হাত ছাড়া অন্য কিছু হতে পারে না। একটা কাটা হাত, যেটা থেকে রক্ত বেরিয়ে এসে গাছের ডালটার কাছটা রাঙিয়ে দিচ্ছে। হাতটা যেন ঠিকভাবে কাটা হয়নি, কেন যেন মনে হচ্ছে ছিংড়ে নেওয়া হয়েছে অনেকটা। হাতের পেশি মাংস পেরিয়ে একটা হাড় যেন খানিকটা রক্ত লাগা অবস্থায় তখনও উঠেছিল। হরিপাল ভয় পেয়েছিল, আমিও চমকে উঠেছিলাম। কোনো হিংস্র প্রাণীর কাজ কি? তাহলে কি এই রাতের বেলা এই জঙ্গলের মধ্যে কেউ মারা গেছে? তুমি যখন দেখেছিলে তখন কি এই জঙ্গলের মধ্যে, মানে এখানে কোনো হিংস্র কিছুর ডাক শুনতে পেয়েছিলে? এই জঙ্গলে শিয়াল ছাড়া তো অন্য কিছু থাকে বলে মনে হয় না। এটা শেয়ালের কাজ নয়। শেয়াল হলে এমন ভাবে হাত ছিঁড়ে ফেলতে পারে না। এটা অন্য কিছুর কাজ, আমি বলছি এটা অন্য কিছুর কাজ। শেয়ালের কাজ যে এটা নয় সেটা আমিও বুঝতে পারছিলাম, তবুও হরিপালকে মনে সাহস দেবার জন্যই কথাটা বলেছিলাম আমি। কারণ আমি চাইছিলাম জঙ্গলের আরো ভেতরে ঢুকতে। মনে হচ্ছিল কোনো শরীরের বিভিন্ন অংশ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে। হরিপাল ভয় পেলেও কেন জানি না ব্যাপারটা দেখতে চাইছিল। রোদের আলো জঙ্গলের মধ্যে চারিদিকে এসে পড়েছে, তবুও নানা জায়গায় বড় বড় গাছের তলায় খানিকটা করে ঝাপসা অন্ধকার ঘাপটি মেরে রয়েছে। একটা স্যাঁতস্যাঁতে গন্ধ চারপাশের বাতাসে ছড়িয়ে রয়েছে। এই জঙ্গলে লোকজন খুব একটা আসে না। হরিপাল এগোতে এগোতে বলতে লাগলো, কালকে আমি যাকে দেখেছিলাম তাহলে কি ওটা ওরই হাত ছিল? আমি যখন দেখেছি তখন হাতটা তো দেখতে পাইনি, খালি মাথাটা আর গলার কাছে খানিকটা দেখেছিলাম। আরো দুপা সামনের দিকে এগিয়ে গেছি। এমন সময় হঠাৎ করে
মাথার মধ্যে কি যেন একটা হলো। সঙ্গে সঙ্গে হরিপালকে থামতে বললাম। সোজা তাকালাম সামনের দিকে। বেশ কয়েকটা গাছ পেরিয়ে দূরে হালকা জঙ্গলের পাতার মধ্যে যেন মনে হলো এক মুহূর্তের জন্য কাকে দেখতে পেলাম। তারপরেই সে জঙ্গলের ভেতরে কোথায় যেন সরে গেল। সঙ্গে সঙ্গে আমার কেমন জানি না মনে হলো এই জঙ্গলের মধ্যে যে আছে সে কোনো সাধারণ জিনিস নয়। হরিপাল অবাক হয়েছিল। আমি চোখ বন্ধ করে বাতাসটা অনুভব করার চেষ্টা করে চলেছি। চোখ বন্ধ থাকা অবস্থাতেই মনে হলো আশেপাশে বাতাসে কি যেন একটা আস্তে আস্তে মিশতে শুরু করেছে। এই দিনের বেলা রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে এই জঙ্গলের মাঝে কি যেন একটা ঘটে চলেছে। হরিপাল আমায় দেখে অবাক হয়ে গেছিল, কিন্তু সে চুপ করেছিল। আমি চোখ খুলতে সে বলল, কি হলো সাধু বাবা? কি হয়েছে সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু হরিপালকে বলা যাবে না। এই জঙ্গলের মধ্যে বেশ খানিকটা দূর থেকে যে আমায় এখনো দেখতে পাচ্ছে তাকে আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু সে আমার দৃষ্টিশক্তির বাইরে হলেও আমি কিন্তু তার দৃষ্টিশক্তির মধ্যে। জঙ্গলে কিছু একটা হয়েছে, এমন কিছু একটা হয়েছে যার ধারণা হরিপাল কেন আমিও করে উঠতে পারছি না ঠিক মতো করে। বললাম, হরিপাল সামনের দিকে আমরা এগিয়ে গেলে হয়তো ছিন্ন ভিন্ন কোনো একটা শরীর খুঁজে পাবো। ওখানে যেমন একটা হাত পেয়েছি, তেমন কোথাও পা, কোথাও মাথা, এমনকি কোথাও বাকি শরীরটাও খুঁজে পাবো। এত বড় জঙ্গলের মধ্যে কোথায় কি থাকতে পারে তা খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু কি? কিন্তু এই জঙ্গলের মধ্যে যে আছে সে কিন্তু এটাই চাইছে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে ওই শরীরের বাকি অংশগুলো খোঁজার চেষ্টা করি। তাতে কিন্তু আমাদের বিপদ বাড়বে। জঙ্গলের মধ্যে যত ভেতরের দিকে আমরা যাব তখন কিন্তু ততই আমাদের সমস্যা হবে, কারণ এই জায়গাটা ওর। হরিপালের অবাক হওয়ার তো কোনো বাকি ছিল না। সে ভয়ে ভয়ে সামনের দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা, আপনি কি করে বলছেন? হ্যাঁ, এতদিন ধরে কিছু হয়নি, তাহলে হঠাৎ? এই জঙ্গলে এতদিন ধরে কিছু হয়নি, কিন্তু যে এখানে এসেছে সে হঠাৎ করে এখানে এসেছে। তার উপস্থিতি আমি বুঝতে পারছি হরিপাল, এবং এটাও বুঝতে পারছি তার ক্ষমতা কিন্তু নেহাত কম নয়। ঠিক তখনই অনেক দূর থেকে কিসের যেন একটা শব্দ শোনা গেল, আর হরিপাল চমকে উঠে বলল, দিনের বেলা এতগুলো শেয়াল একসাথে ডাকছে কেন? একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতেই আমি বললাম, কিন্তু আসলে জঙ্গলে কি ছিল, মানে এমন কি ছিল যে একটা হাত কোনো মানুষের শরীর থেকে ছিঁড়ে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল? মানুষ কিংবা কোনো হিংস্র প্রাণীর পক্ষে এমন করা স্বাভাবিক নয়। বিশেষত হাতের যেটুকু অংশে মাংস এবং চামড়া ছিল সেই অংশে কিন্তু কোনো ক্ষত চিহ্ন ছিল না। অর্থাৎ কেউ তার হাত ধরে হ্যাঁচকা টানে হাতটাকে কাঁধের থেকে খুলে ফেলেছে। এমন গায়ের জোর যে কোনো মানুষের হতে পারে না, সে তোমরা নিশ্চয়ই ভালোই বুঝতে পারছো। সেদিন হরিপালকে নিয়ে আর বেশিক্ষণ জঙ্গলে রইলাম না, ফিরে এলাম। ফিরে আসবার সময় বারবার যেন মনে হচ্ছিল কেউ আমাদের লক্ষ্য করে চলেছে। দুপুরের সময় বাড়িতে ফিরে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম, কিন্তু কিছুই পেলাম না। এক সময় হরিপাল বলল, আমাদের গ্রামের একজন ওই জঙ্গলের ভেতরে যায়, ওই আম বাগানে। হ্যাঁ, ওই আম বাগানে মাঝে মাঝেই যায়। তার কাছে গিয়ে একবার দেখবেন কিছু জানা যায় নাকি। হরিপালের কথায় ওই আম বাগানের ইজারা যার কাছে রয়েছে সেই শশীকান্তের কাছে গিয়ে পড়লাম আমরা। শশীকান্ত ব্যাপারটা অল্প শুনে বলল, আমি জানতাম এমন কিছু একটা হবে। ওই সাধুকে আমি কতবার বারণ করলাম জঙ্গলের ভিতর যাবেন না,
আমার কথা কিছুতেই শুনলো না। হরিপালকে আমি বলে দিয়েছিলাম যেন ওই কাটা হাতের কথা সে কাউকে না বলে। আমরা শুধু বলেছিলাম ওই জঙ্গলের ভেতরে কিছু একটা সমস্যা হয়েছে। জঙ্গলের ভেতরে কেউ সম্প্রতি ঘোরাফেরা করতে এসে দেখছিল কিনা সেটাই আমরা জানতে চেয়েছিলাম। আর শশীকান্ত ভেবেছে ওই জঙ্গলের ভেতরে আমরা কাউকে দেখেছি এবং সে বিপদে পড়েছে। সাধু? মানে ওই জঙ্গলের ভেতরে? আর বলবেন না, আরে আপনিও তো সাধু, আর সেই সাধুর সঙ্গে আমার দেখা একদিন বিকেলের দিকে। ওই আমবাগানের দেখাশোনা তো আমাকেই করতে হয়। গ্রামের ছেলেপিলেরা মাঝে মাঝে বাগানে ঢুকে দু একটা আম কুড়িয়ে নিল, সে ঠিক আছে, কিন্তু সবাই তো আর ভালো নয়। অনেকে গাছে উঠেও আম পাড়ে, তাই বিকেল পর্যন্ত সেখানে পাহারা দিই। তবে সন্ধ্যের পর রাতের বেলা চলে আসি। শীতের সময় আর ভালো লাগে না, তাই শীতের সময় একটু বিকেল পেরিয়ে সন্ধ্যা হলেই সেখান থেকে চলে আসি। সেদিনও সন্ধে নাগাদ হ্যারিকেনটা নিয়ে হাঁটতে হাঁটতে আমবাগান পেরিয়ে এদিকে আসছি। তখন দেখি সাধু হাঁটতে হাঁটতে ওই ভেতরে জঙ্গলের দিকে যাচ্ছে। বললাম, আরে সাধু বাবা, কি করছেন রাতের বেলা জঙ্গলে, তাও আবার শীতকাল, ওদিকে শেয়াল আছে। কেউ আমায় কিচ্ছু করতে পারবে না, তুই চিন্তা করিস না। আমি একটি বিশেষ কাজে গভীর জঙ্গলে যাচ্ছি। গভীর জঙ্গলে না গেলে সেই কাজ হবে না, আর আশেপাশে এমন কোনো জায়গাও নেই ভালো। সাধু বাবা যে কেন গভীর জঙ্গলে চলে গেল তা আমি বুঝলাম না, এবং আশেপাশে কিসের জায়গা নেই সেটাও বোঝা গেল না। আমাদের গ্রামের চারিদিকে তো মাঠ রয়েছে, সে মাঠের কাছে থাকার জায়গা রয়েছে। দিঘির পাড়ে গ্রামে এতগুলো লোকের বাড়ি রয়েছে। আরে আমাদের গ্রামে কারোর বাড়িতে সাধু তো অনেক দূর, কোনো অতিথি এলে তাকে তারা ভালো করে দেখভাল করার চেষ্টা করে। সাধু বাবা, দেখুন আমরা গরিব হতে পারি, কিন্তু মানুষ তো। কিন্তু সাধু তোমার কথা না শুনেও গভীর জঙ্গলে চলে গেল। তারপর তারপর আর কিছু দেখেছিলে? তারপরে আর কি দেখব? আপনাকে যে কথা বললাম তা হলো 2 দিন আগের কথা। দেখার জন্য তো গেছিলাম, কিন্তু সাধু বাবাকে দেখলাম বলে তো মনে হলো না। আমিও সাধু বাবাকে খুঁজে দেখলাম, না পেয়ে ভাবলাম বোধহয় চলে গেছে অন্য কোথাও। কিন্তু আপনি সাধু বাবা সম্পর্কে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি কি তাকে চেনেন নাকি? সবকিছু মিলিয়ে মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে যেতে লাগলো। সাধু বাবার গভীর জঙ্গলের মধ্যে যাওয়া এবং জঙ্গল ছাড়া এখানে আর কোনো জায়গা নেই সেই কথা বলা, তারপর জঙ্গলের মধ্যে সেই অদ্ভুত কিছুর একটা উপস্থিতি লক্ষ্য করা, সবকিছু মিলিয়ে মাথার ভেতর গোলমাল পাকিয়ে গেলেও একটা সম্ভাবনা কিন্তু বারবার উকি দিয়েছিল। হরিপাল আমায় লক্ষ্য করছিল, আস্তে আস্তে বলল, কি হলো বলুন তো সাধু বাবা, এইবার কি করব? জঙ্গলে যা আছে তা যদি জঙ্গলের বাইরে বেরিয়ে আসে, তখন অমন ভাবে যদি আমাদেরও মারতে চায়, আমাদেরও যদি মারতে শুরু করে, তাহলে কি হবে? হরিপাল বুদ্ধিমান ছিল, তাকে যেই আমি বারণ করেছি এখন এই সমস্ত কথা বাইরে বলা যাবে না, তখনই সে ব্যাপারটা বুঝে ফেলেছে। আমি তাকে ইশারায় চুপ থাকতে বললাম। শশীকান্তকে বললাম, শশীকান্ত, তুমি তো আজকে আবার জঙ্গলে যাবে। যদি সেই সাধু বাবাকে দেখো তাহলে আমায় একবার খবর দিও। হ্যাঁ? শশীকান্ত অবাক হয়ে তাকিয়ে রইল আমাদের দিকে। আমি আর হরিপাল হাঁটতে হাঁটতে ফিরে এলাম তার বাড়িতে। তখন সন্ধে হয়েছে। আমি আর হরিপাল ঘরে বসে কি যেন কথা বলছি, এমন সময় বাইরে চিৎকার শুনতে পেলাম। হরিপাল হুড়মুড় করে বাইরে বেরিয়ে এসে দেখল শশীকান্ত। সে তখন হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে দাওয়ার কাছে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে। হরিপাল তাড়াতাড়ি গিয়ে তাকে তুলল, তারপর তাকে জল টল দিয়ে সামান্য ধাতস্থ করল। তারপর তার কাছ থেকে যা শোনা গেল এই রকম। আমার কথা শুনে শশীকান্তর একটু সন্দেহ হয়েছিল, তাই সে আজ একটু বেশি রাত পর্যন্তই আমবাগানের কাছে ছিল। এমনিতে সন্ধে হতে হতেই সূর্য ডোবার পরে সে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু আজ হ্যারিকেনটা নিয়ে সে সাহস করে
সন্ধ্যের অন্ধকার নামতে একটু জঙ্গলের দিকে এগিয়ে গিয়েছিল, আর তাতেই জঙ্গল থেকে চিৎকার শুনতে পায় সে। সেই চিৎকার শুনে পিছনের দিকে চলে আসার বদলে শশীকান্ত নাকি এগিয়ে গিয়েছিল সামনের দিকে। তারপর দেখতে পেয়েছে একটা বিশাল কালো রঙের মূর্তি। এই মূর্তিটা অদ্ভুতভাবে একটা গাছের ডালে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে। অত বড় বিশাল মূর্তি এর আগে শশীকান্ত কখনো দেখেনি। সেই কালো মূর্তিটার দুটো লাল টকটকে চোখ যেন শশীকান্তের দিকে তাকিয়েছিল। সেই মূর্তি নাকি অদ্ভুত গলায় শশীকান্তকে বলেছে, এখান থেকে চলে যা, চলে যা তোরা, নইলে এখান থেকে আর কেউ বেঁচে ফিরতে পারবি না। কথাগুলো বলে শশীকান্ত হাঁপাতে লাগলো। তারপর আমার একটা হাত জোর করে ধরে বলল, আপনি জানেন সাধু বাবা, আপনি নিশ্চয়ই কিছু জানেন। তার জন্য সাধুর কথা আপনি বলেছিলেন। ওই সাধুকে তো দেখিনি, কিন্তু জঙ্গলের মধ্যে যাকে দেখেছি সে মানুষ নয়, মানুষ তো নয়, সে অন্য কিছু। আমাদের কাউকেও ছাড়বে না, কাউকে না। হরিপাল শশীকান্তকে শান্ত করতে লাগলো। আমি যেন এবার সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার বুঝতে পারলাম। শুধু শশীকান্তকে প্রশ্ন করলাম, আচ্ছা, সেদিন যখন সাধু বাবার সঙ্গে তোমার দেখা হয়েছিল তখন সাধু বাবার কাছে কি একটা ঝোলা ছিল, এবং সাধু বাবা কি সঙ্গে করে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল? শশীকান্ত কি যেন ভাবল, তারপর বলল, হ্যাঁ, আমার সঙ্গে যখন সাধুর দেখা হলো তখন ঝোলা খুলে দেখছিল। আমি দেখলাম তাতে কাঠের টুকরো, কালো রঙের কি যেন একটা, তারপর একটা বোতলে জলের মতো কিছু, অনেক কিছু ছিল। সেগুলো যেন সাধু বাবা মেলাতে মেলাতে গভীর জঙ্গলের দিকে ঢুকে পড়ল। তারপর যেন কি একটা বলছিল, কিন্তু আমি শুনতে পাইনি। বুঝতে পেরেছি। হরিপাল, আজ রাতেই আমাদের ওই জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। তুমি যেদিন তাকে দেখেছিলে সেদিন রাতের বেলা দেখেছিলে, তাই না? আর 2 দিন কেটে গেছে, মানে আর একটা রাত পেরিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে হরিপাল। আজকের রাত যদি পেরিয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এক্ষুনি আমাদের জঙ্গলে যেতে হবে। হরিপালের 2 চোখ যেন বিস্ফারিত হয়ে গেল। সে আমাকে প্রায় পায়ে জড়িয়ে ধরার মতো করে বলল, পাগল হয়েছেন? আপনিও জঙ্গলের মধ্যে যাবেন? ওই জঙ্গলে এই মাত্র শশীকান্ত যা দেখেছে, তারপরে আপনি ওখানে যাওয়ার কথা বলছেন কি করে? ওখানে যাওয়া মানে তো মৃত্যুকে নিজের কাছে ডেকে আনা। তুমি বুঝতে পারছো না হরিপাল, তুমি বুঝতে পারছো না। ওখানে যা আছে তা এখনো একটা গণ্ডির মধ্যে রয়েছে, কিন্তু আজকের রাতটা কোনোভাবে পেরিয়ে গেলে সে ওই গণ্ডির বাইরে বেরিয়ে আসবে। সেই কারণেই আজ সকালে যখন আমি তাকে অনুভব করতে পেরেছিলাম, সে আমাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। একটু আগে শশীকান্তকে সে সেই কারণেই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটার একটা কারণ নিশ্চয়ই আছে যার জন্য সে ভয় পাচ্ছে। বাড়ির দাওয়ার কাছ থেকে উঠে উঠোনের কাছে নেমে পড়লাম। আমায় একটা লাল সুতো আর খানিকটা জল দিতে পারো? শুদ্ধ জল, আর কিচ্ছু নয়। আর আমরা যখন ওখানে যাব তখন আমাদের সঙ্গে থাকবে তিনটে লোহার পেরেক। আমবাগানের কাছে এসে কিন্তু শশীকান্ত কেমন যেন ভয় পেতে লাগলো। হরিপাল আর শশীকান্ত এদের দেহ বন্ধন করা হয়েছে, সে কারণেই হরিপালের ভয় খানিকটা কমে এলেও শশীকান্ত কিন্তু আগের মতোই ভয় পেতে লাগলো। আমি তাকে যতই সাহস দিই না কেন, সে তাকে দেখেছে, সেই ব্যাপারটা সে বারবার মনে করিয়ে দিতে লাগলো। আমবাগান পেরিয়ে আমরা তখন জঙ্গলের মধ্যে ভেতর দিকে ঢুকছি। আমাদের দুজনের হাতে 2টো হ্যারিকেন, আমার হাতে লাল সুতো জড়িয়ে রাখা। লাল সুতো মন্ত্র পড়ে ওদের দুজনের হাতে আমি বেঁধে দিয়েছি।
আমার সঙ্গে রয়েছে 3টে পেরেক। মন্ত্রপুত সেই 3টে পেরেক আমার শরীরের বিভিন্ন 3টে স্থানে রাখা রয়েছে, সঠিক সময়ে কাজে লাগবে। জঙ্গলের ভেতরে ঢোকার মুহূর্তে একটা প্রবল ধাক্কা যেন আমার গায়ে এসে লাগলো। ঠান্ডা কনকনে বাতাসের মধ্যে আরো ঠান্ডা একটা বাতাস আমায় এসে ধাক্কা দিল। আর ঠিক সঙ্গে সঙ্গে মনে হলো যেন কুয়াশার অন্ধকার পেরিয়ে জঙ্গলের অনেকটা ভেতরের দিকে কে যেন সজাগ হয়ে রয়েছে। এরপর কিছুক্ষণ কিছু হলো না। তারপরে আশেপাশে কাদের যেন শব্দ হতে লাগলো। শশীকান্ত আর হরিপাল ভয়ে তারা একসাথে হয়ে গেল। আমি তাদের পেছনে থাকতে বললাম। সামনের দিকে এগোচ্ছে, আর দূর থেকে একটা চাপা গোঙানির মতো চিৎকার ভেসে আসছে। হাঁটতে হাঁটতে আমি একটা নির্দিষ্ট লক্ষ্য ধরে এগিয়ে চলেছি। এই অশুভ শক্তির প্রভাব বোঝা যাচ্ছে। আমার সঙ্গে ওই পেরেক আর বাকিদের দেহ বন্ধন থাকবার জন্য অশুভ শক্তি সরাসরি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটাই বাঁচাচ্ছিল যতক্ষণ পর্যন্ত এমন ভাবেই আমরা চলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আর যাই হোক বিপদের আশঙ্কা কম। আরো খানিকটা এগিয়েছি, এমন সময় আমার পায়ের কাছে এসে কি যেন একটা পড়ল। সঙ্গে সঙ্গে হ্যারিকেনের আলো সামনের দিকে ফেলতে দেখতে পেলাম সেখানে এসে পড়েছে একটা মাথা, মানুষের মাথা। আর সেটা দেখেই চিৎকার করে উঠল আমার পেছনে থাকা হরিপাল আর শশীকান্ত। সেই মাথাটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম হরিপাল আমায় যে মাথার বর্ণনা দিয়েছিল এটা সেই মাথা। ওরা দুজনে প্রচন্ড ভয় পেয়েছিল, চিৎকার করে ছুটতে শুরু করেছিল পেছনের দিকে। আমি ডাকলাম, তোমরা যেও না, তোমরা যেও না হরিপাল, শশীকান্ত, জঙ্গলের দিকে যেও না, তাতে বিপদ বাড়বে। হরিপাল আমার কথা শুনল। সে ছুটে বেশ খানিকটা চলে গেলেও থেমে গেছিল একটু, কিন্তু শশীকান্ত শুনল না। সে অন্ধকারের মধ্যে ছুটতে ছুটতে যে কোন দিকে চলে গেল বুঝতে পারলাম না। তার হাতের হারিকেনটা মাটির উপরে পড়ে ভেঙে গিয়েছিল। আর ঠিক তখনই জঙ্গলের ভেতরের দিক থেকে কেউ যেন চাপা গলায় হাসতে হাসতে বলে উঠল, এখনো সময় আছে, এখান থেকে চলে যা, চলে যা তোরা, নইলে এখান থেকে আর কেউ বেঁচে ফিরতে পারবি না। আমি ততক্ষণে বুঝতে পেরেছি সঠিক জায়গায় আমরা চলে এসেছি। হাতের সেই লোহার পেরেকটা শক্ত করে ধরলাম, তারপর বললাম, এখান থেকে আর কেউ বেঁচে ফিরতে পারুক না পারুক, তোকে না নিয়ে এখান থেকে যাব না। তোকে আজ আমি মুক্ত হতে দেব না কিছুতেই। খবরদার, খবরদার, তুই জানিস না, তুই জানিস না তুই কি করছিস, তুই জানিস না, তুই জানিস না আমি কে। তোকে আমি যে কোনো মুহূর্তে শেষ করে ফেলতে পারি। এইবার আমি হাসলাম। আমার পেছনে হরিপাল আমার কাপড়ের শেষের অংশটা ধরে থরথর করে কাঁপছে। শশীকান্ত আবার ফিরে এসেছে। সেও অন্ধকারের মধ্যে হরিপালের পেছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু তাদের দুজনের অবস্থা যে প্রচণ্ড খারাপ সেটা আমি তখন বুঝতে পারছিলাম, কারণ ততক্ষণ কুয়াশার সেই অন্ধকারের মধ্যে হ্যারিকেনের অল্প আলোয় আমি দেখতে পাচ্ছি একটা মস্ত বড় উঁচু গাছের চেয়েও লম্বা কালো ছায়া মূর্তি মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছে। হরিপাল আর শশীকান্তকে সবকিছু বলাই ছিল, এবার তারা ওদের কাজ করল। আর সেই সুযোগের অপেক্ষাতেই আমি ছিলাম। হরিপাল আর শশীকান্ত ছুটে গেল সামনের দিকে, আর বিভৎস মূর্তিটা নেমে আসতে লাগলো নিচের দিকে আস্তে আস্তে। আমি জানি এই একটাই সুযোগ,
ওই ছায়া মূর্তি এখন কারোর ক্ষতি করতে পারবে না। সে তার পূর্ণ ক্ষমতা পায়। আমি এগিয়ে গেলাম। ঠিক যেই দিকটা সেই ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সেই দিকেই একটা গাছের তলা বরাবর। তারপর হাতের সেই লোহার পেরেকটা ছুটে গিয়ে পুঁতে দিলাম সেই গাছের তলায়। আমি ঠিকই ভেবেছি এইখানেই ছিল সেই যজ্ঞস্থল। পরপর 3টে পেরেক সেই যজ্ঞস্থলের 3টে কোণে পুঁতে দিয়ে আমি সেখানে বসে এক গোপন মন্ত্র পড়তে লাগলাম। হ্যারিকেনটা হাতে নিয়ে শশীকান্ত আর হরিপাল আমার পাশে দাঁড়িয়েছিল। সেই বিভৎস মূর্তি বারবার চিৎকার করে উঠতে লাগলো, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, বাঁধন দিবি না, বাঁধন দিবি না, আর বাঁধন দিবি না। আজকে আমি বাঁধন থেকে মুক্ত হবো, মুক্ত হবো। আমি তোকে আটকে রাখতে চাই না, কিন্তু তুই যাতে মুক্ত হতে না পারিস সে ব্যবস্থা আমি করব। যেখান থেকে এসেছিস সেইখানেই আমি তোকে ফিরিয়ে দেব। এরপর আমি একটা অদ্ভুত কাজ করলাম। সেই 3টে পেরেকের মাঝের এক ক্ষেত্রকে আমি জাগিয়ে তুললাম। আমি জানি এই স্থানেই রয়েছে সেই যজ্ঞ, যে যজ্ঞের দ্বারা এই অশুভ শক্তিকে অন্য কোনো এক জগৎ থেকে এই জগতে নিয়ে আসা হয়েছে। হয়তো কোনো এক অসতর্ক মুহূর্তে যে সাধক তাকে জাগিয়েছিল, অর্থাৎ যার সাথে শশীকান্তের দেখা হয়েছিল, তার হাত থেকে সে মুক্ত হয়ে গেছে এবং তারপরে প্রথমেই তাকেই হত্যা করেছে। কিন্তু যে কোনো অশুভ শক্তি পুরোপুরিভাবে মুক্ত হওয়ার আগে যখন কোনো সাধককে হত্যা করে ফেলে, তখন সে পুরোপুরিভাবে এই জগতে আসতে পারে না। তার খানিকটা সময় লাগে। এই অশুভ শক্তির ক্ষেত্রে সেই সময় লাগবে 3 দিন। 3টে রাত পেরিয়ে যাওয়ার পরে সে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। সে তখন চাইলেই নিজের জগতে ফিরে যেতে পারবে, কিন্তু নিম্ন স্তরের এই অশরীরীরা সহজে ফিরতে চায় না, মানুষের ক্ষতি করে। সেই যজ্ঞক্ষেত্র তৈরি করে আমি বিশেষ এক মন্ত্র উচ্চারণ করে তাকে বেঁধে ফেললাম। একটা লাল রঙের সুতো দিয়ে সেই 3টে পেরেকের মাঝে ত্রিভুজ তৈরি করে এক সময় যখন আমি আমার মন্ত্র শেষ করেছি, তখন চারপাশে এক প্রবল ঝড় উঠেছে। সেই কালো ছায়া মূর্তি যেন সেই ঝড়ের মধ্যে ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে চারপাশে। হরিপাল কাঁপতে কাঁপতে বলল, সাধু বাবা, সাধু বাবা, সব ঠিক হয়ে যাবে তো? সাধু বাবা, ওই মূর্তিটা কোথায় গেল সাধু বাবা? যেখানেই যাক, তোমাদের আর কোনো চিন্তা নেই। এই গ্রামের মাথায় একটা বিপদ ঘনিয়ে এসেছিল। আজকের রাতটা পেরিয়ে গেলেই এই গ্রামের বড় ক্ষতি হয়ে যেত। হয়তো গ্রামের অনেক মানুষ মারা যেতে পারত, কিন্তু এই হরিপালের জন্য আর এই তোমার জন্য গোটা গ্রামটা একটা বিপদ থেকে বেঁচে গেল। লাল সুতোর একটা অংশ 3 জনের হাতে আবার বেঁধে দিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে এলাম। আসার আগেই দেখেছিলাম গাছের পেছনের দিকে এক জায়গায় একটা কাপড়ের ঝুলি, একটা লাল রঙের কাপড়, দেশলাই এবং আরো অনেক কিছু রাখা রয়েছে। সেই সাধু যে এখানে ছিল তারই চিহ্ন। তারপরে 2 দিন গ্রামে ছিলাম। তারপর একদিন সকালে হরিপাল আর শশীকান্তকে বিদায় জানিয়ে সেই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। তবে আশ্চর্য লাগে, হরিপাল এবং শশীকান্ত গোটা গ্রামের মানুষকে জানায়নি কোন চরম বিপদের হাত থেকে তারা বেঁচে গিয়েছিল। এবার বুঝলে তো, মাঝে মাঝে আমাদের সামান্য একটা কাজ অনেক বড় কিছু করতে পারে। যেমন হরিপাল এই রাতে যদি দৃশ্যটা দেখে ভয় পেয়ে চুপ করে যেত,
তাহলে তো গোটা গ্রাম বিপদে পড়তে পারত, তাই না? তারানাথের গল্প শেষ হতেই আমরা দুজনে উঠে দাঁড়ালাম। বৃষ্টিটা বাড়তে শুরু করেছে, কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে। শুধু কিশোরী বলল, আজ আর বসা যাবে না ঠাকুর মশাই, আজ তাহলে চলি। তবে এর পরের বার কিন্তু অন্য একটা গল্প শুনব। কারোর সামান্য ভুলের জন্য গোটা গ্রাম ধ্বংস হয়ে গেছে, এমন একটা গল্প। আশা করি আপনার অসুবিধা হবে না। তারানাথ মাথা নাড়াল। আমরা তারানাথের বাড়ি থেকে রওনা দিলাম ট্রাম রাস্তার উদ্দেশ্যে। শুনছিলেন অনু অডিও ফিল্মসে তারানাথ তান্ত্রিকের গল্প ভৈরবপুরের জঙ্গলে। সমগ্র গল্পটির নাট্যরূপ নির্মাণ করেছেন দিশানি। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে সায়ম, জ্যোতির্ময়, ঋতম, অমিত এবং সৌভিক। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির ধ্বনি সম্পাদনা, কণ্ঠ সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।